you can choose your friend but not neighbor. মানে পাকিস্তান ইজ a sworn enemy to us. যারা এই কালপ্রিটস, সেই নরখাদক, তাদের সাজাটা সবচেয়ে বেশিভাবে হওয়া উচিত এবং আমার দেশের মাটিতে হওয়া উচিত। They committed the crime on Indian soil. সুতরাং we have got every right to try them on Indian judicial courts. হয়তো এটা কোনো যুদ্ধ নয়, আমাদের প্রস্তুত থাকতে হবে, মনে রাখতে হবে যে উই আর সারাউন্ডেড বাই হোস্টাইল কান্ট্রিজ। যে মনান্তর হোক কিন্তু মতান্তর যেন না হয়। আর ইউ গোয়িং টু হ্যাভ এ ফুল ফ্লেজেড ওয়ার উইথ পাকিস্তান অর নট? যুদ্ধের মতো আগলি হোস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ গেম আর কোথাও নেই। যুদ্ধ কিন্তু কাউকে জয় দেয় না। আমরা কি পাকিস্তানকে বিশ্বাস করতে পারি? পাকিস্তানকে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি নিজেকেই অবিশ্বাস করছো। আমরা আরও সিরিয়াসলি নেব, সেটা হচ্ছে বাংলাদেশ। ইউনুস কিন্তু একটা বিরাট স্ক্যামে জড়িয়েছিল। ইউ ওন্ট বিলিভ, আজকাল যারা ওয়ারফেয়ারে আছেন, যারা করে আছেন, তারা চিন্তা করতে পারবে না যে আমাদের একটা সামান্য একটা বাঁশের টুকরো দেওয়া হয়নি ডিফেন্স তৈরি করার জন্য। अगर मरना है तो मरेंगे, हथियार है हमारे पास, कोई दो चार तो ठोक के ही मरेंगे। কারণ অনেকের বর্ডার এবং বাউন্ডারির মধ্যে পার্থক্যটা তারা জানে না। বর্ডার ইজ ভেরি ভাইটাল। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমরা যতটা সিরিয়াসলি নেওয়ার দরকার ছিল সেটা বোধহয় হয়নি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। ৭১-এর যুদ্ধে তিনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, কাশ্মীরে থেকেছেন ১৫ বছর। এই পডকাস্টে রোমহর্ষক সমস্ত অভিজ্ঞতা তিনি শেয়ার করে নিয়েছেন আমাদের সঙ্গে। সমীর দা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন দাদা? মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম খুব। ডাক্তাররা বলেছিল 18% চান্স ছিল আপনার বাঁচার, কিন্তু আপনি বেঁচে গেছেন বিকজ অফ ইউর ডিসিপ্লিন লাইফ অ্যান্ড ভেরি ডিটারমিন্ড ম্যান। এখন ভালো আছি। এখন বেশ ভালো আছেন, আমার দেখেও ভালো লাগছে। আপনার সাথে আরো আগেই বসার কথা ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ হয় বসা হয়নি মাঝখানে আর কি। মাঝখানে এই যে সিচুয়েশনটা চলছে দাদা, এখন এই যে ভারত পাকিস্তান একটা চাপানোতর চলছে, একটা ক্রাইসিস চলছে, আপনার কি মনে হচ্ছে? আমি কেমন যেন ওটা কনফিউজড হয়ে ইন স্টেট অফ মাইন্ডে রয়েছি আর কি। কারণটা হচ্ছে যে লিঙ্গ এবং ধর্মের উপরে বেস করে যাদের মারা হলো, একসেপ্টিং সেই পনিওয়ালা লোকটা যে বাঁচাতে গেছিল, যে মানুষের মতো, মানে মানুষের সে যে মানুষ সেটাকে প্রমাণিত করলো তার কাজ দিয়ে, অথচ সেও জীবন দিল। অথচ কোনো রকমভাবে কোনো জায়গা থেকে যে লোকাল যে ডিপ্লয়মেন্ট থাকে কিংবা অন্য কিছু থাকে তাদের দেখা গেল না। এটা একটু সারপ্রাইজিং। নাম্বার 2, যেটাকে আমরা মিনি বলছি তোমার সুইজারল্যান্ড, সেই জায়গাটায় কিন্তু একটা খোলার একটা ডেট থাকে। সেই ডেটের আগে পরে হয়েছে, এটাকে অর্ডারটা কে দিল সেটাও একটা দেখার কথা। হঠাৎ করে কি করে করা হলো এই জায়গাটায়। আর এই যে 4 জন কি 5 জন যারাই হোক, তাদের আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ওরা যদি মাটির নিচেও থাকে, সেই মাটির নিচের থেকে ওদের বের করে এনে আমরা সাজা দেব। কিন্তু সেটা এখনো পর্যন্ত হলো না। 22 তারিখ থেকে আজকে হচ্ছে 20 তারিখ, অর্থাৎ 28 দিন হয়ে গেছে। তবুও আমি দাবি রাখব এবং আশা করব ওই যে যারা এই কালপ্রিটস, সেই নরখাদক, তাদের সাজাটা সবচেয়ে বেশিভাবে হওয়া উচিত এবং আমার দেশের মাটিতে হওয়া উচিত। ওয়াই? বিকজ দে কমিটেড দ্য ক্রাইম অন ইন্ডিয়ান সয়েল। সুতরাং উই হ্যাভ গট এভরি রাইট টু ট্রাই দেম অন ইন্ডিয়ান জুডিশিয়াল কোর্টস। আমরা চাই যে ওর এখানে হোক, এবং সেই এমনভাবে হোক যে মানুষ পরবর্তীকালে কিছু করতে গেলে একদম অন্ততপক্ষে 1-2 বার ভাববে যে না, এখান থেকে ছাড় পাওয়া যাবে না। কিন্তু সেটা হয়নি। দ্বিতীয়ত, তবে একটা জায়গায় আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে টিমটা, তাকে আমি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করব। সেই জায়গাটা কোনটা বলো তো? আমরা সবাইকে আমাদের বলা হচ্ছিল যে ওই যে তোমার সিভিক অ্যাকশন করে যেটা, সেইটা 7 তারিখে সবাই যেন করে।
আমরা সবাই তৈরি হলাম মক ড্রিলের, আমরা মক ড্রিল করলাম। মক ড্রিল করার পরে মানে এত সুন্দরভাবে যে তার ইন্টারভেনিং নাইট 6 and 7 এই অপারেশনটা করলো, যেটা অপারেশনটা আমি যেটা সিঁদুর, মানে দিস ওয়াজ রিয়েলি, কারণ প্রত্যেকটা অপারেশনে ওয়ান অফ দি রিকোয়ারমেন্ট ইজ অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ, যে এনিমি শুড নট বি এবল টু গজ অর প্রেডিক্ট যে কি হতে যাচ্ছে। ওয়ারাজ এখানটায় সেইটা কিন্তু পুরোপুরি একেবারে হলো একেবারে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার অ্যান্ড দিস টিম হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল, এবং আওয়ার প্রিপেয়ারনেস ওয়াজ অ্যাবসলিউটলি মেটিকুলাস, এখানে কোনো কিছু মানে বলার নেই। কিন্তু যে জায়গাটা আমার বলার সেটা হচ্ছে যে প্রথম কথা, আমাদের যারা মানে রয়েছেন, হয়তো এটা কোনো যুদ্ধ নয় এই জায়গাটা, কিন্তু প্রত্যেকটা সময় আমি একটা উদাহরণও দিয়েছিলাম যে আমাদের প্রস্তুত থাকতে হবে, মনে রাখতে হবে যে উই আর সারাউন্ডেড বাই হোস্টাইল কান্ট্রিজ। যেমন ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড বাট নট নেবার। সুতরাং উই হ্যাভ মানে পাকিস্তান ইজ আ সোর্ন এনিমি টু আস। এবং সেই জায়গাটায় পরে যে বেশ কয়েকটা দিন যেটা চলে গেল, সেটা এখনো আমি খুঁজে পাচ্ছি না কেন এটা। দ্বিতীয়ত যেটা, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট, তার কি অধিকার, এবং তার যে এসে বললো যে আমি এইটাকে সিজ ফায়ার হিসাবে করা হলো। হু দা হোয়াট ইজ ইউর স্ট্যাটাস ইন আর ইয়েতে? ইউ আর দি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, অ্যাবসলিউটলি ফাইন উইথ। কিন্তু সেই জায়গাটায় আমাদের দেশের আমরা কি করব, তার জন্য তো আমাদের রয়েছে একটা, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের আছেন, বিপক্ষ দলের লোকেরাও আছেন, তারা সবাই বলেছেন যে 140 কোটি যে মানুষ আছে সেটা আমাদের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকবে। আমরা দেশের জন্যে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করব না কোনোভাবে। আমাদের যেটা, আমি সেই সময় একটা শব্দ বলেছিলাম যে মনান্তর হোক কিন্তু মতান্তর যেন না হয়। এই জায়গাটায় আমার মনে হয়েছিল যে অনেকেই হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু সেই আপাতত সেটা যেন চাপা দেওয়া থাকে। তারপরে যেটা একের পর এক হতে থাকলো, এখন তো জানি না কি স্টেজে আছে, এবং হয়তো এই সিজ ফায়ার চলতে থাকবে। কিন্তু একটা জায়গায় আমার আরেকটুখানি ধোঁয়াশা লাগছে। রাজনাথ সিং বললেন যে এটা তো একটা ট্রেলার দেখছেন আপনারা, এ তো সবই শুরু হওয়া হয়। তার মানে আর ইউ গোয়িং টু হ্যাভ এ ফুল ফ্লেজেড ওয়ার উইথ পাকিস্তান অর নট, সেটাকে একটা দেখতে হবে। আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে যুদ্ধ কিন্তু কাউকে জয় দেয় না। যুদ্ধ তুমি করেছো একটা হয়তো কয়েকদিনের একটা ইউফোরিয়া যে হাম লড়ে থে, হাম জিতে হ্যাঁ, যুদ্ধে কেউ জেতে না। নাম্বার 2, যুদ্ধের মধ্যে আগলি হোস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ গেম আর কোথাও নেই। আজকে এই যে একটা করে মিসাইল বলছে, বলছে, যদি আমরা কস্ট ফ্যাক্টরটা দেখি, তাতে বোধহয় একটা ইউনিভার্সিটি রান করা যায়, বড় ইউনিভার্সিটি। তো এই জায়গাগুলো আমরা চাই না, কিন্তু দরকার ছিল এইটা। কিন্তু এইটা যেন অন্যভাবে এক্সপ্লয়েট না করা হয়, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যেটা হচ্ছে, ওখানে যেটা হলো, সেই ব্যাপারটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারছি না যে তাদের এত বড় একটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর ইন্টেলিজেন্স কালেকশন অ্যান্ড এভরিথিং হোয়াট নট, অথচ 4 জন কি 5 জন তারা কোথায় মিলিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে। আমি সেদিনই বলেছিলাম, এত রিমোট এরিয়াতে একটা ইউনিট ছিল ওখানে, রাষ্ট্রীয় রাইফেলস আরআরের একটা কমপ্লিমেন্ট ওখানে সবসময় থাকে। এখন আরআররা তাহলে যখন এটা জানা গেল চারদিকে যে এরকম হয়েছে, তাহলে চপার নিয়ে কেন তাখানে বাড়াবে ইমিডিয়েটলি? প্লাস এই যে যারা এখানে ছিল অনেকেই ওই একটা দেখালো না যে এইভাবে চলে উড়ে যাচ্ছে যেটা আর কি, ও তো দিল্লির ছেলে মনে হয় বোধহয়। তো সেই তারা যখন ছিল, তাহলে এটা করা হয়নি কেন এটা? আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এই যে সিজ ফায়ারগুলো, এটার কোনো ডকুমেন্ট হচ্ছে না। খালি 2 ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, তারা নিজেদের মধ্যে করছে যে আমরা সিজ ফায়ার কতদিন থাকবে না থাকবে, কী হবে না হবে। কিন্তু আমার এই জায়গাটা প্রশ্ন হচ্ছে, আমরা কি পাকিস্তানকে বিশ্বাস করতে পারি?
এটা ভীষণ বড় প্রশ্ন। হ্যাঁ, এটা মানে বিশ্বাস সত্যি করতে কি এই ওদের জন্য বিশ্বাস করা যায়? আমি কি করে বিশ্বাস করব তাকে? কারণটা হচ্ছে যে পাকিস্তানকে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি নিজেকেই অবিশ্বাস করছো, যে ওদের বিশ্বাস করা যায় না। থার্ডলি যে জিনিসটা আমার মনে হয় যে আমরা আরও সিরিয়াসলি নেব, সেটা হচ্ছে বাংলাদেশ। কারণটা হচ্ছে যে এই বাংলাদেশে তার স্বাধীনতায় আমরা যত রক্ত দিয়েছি তার দেশের কেউ দেয়নি। হ্যাঁ, তারা হত্যা করেছে, তাদের ইন্টেলেকচুয়ালদের সব করেছে, কিন্তু তাদের হয়নি। সুতরাং এই যে লোকগুলো পাকিস্তানের যারা রয়েছে, তাদের যদি আমরা বিশ্বাস করি, এর থেকে অবিশ্বাস নিজের উপরে ছাড়া আমার কিচ্ছু, আর পরবর্তীকালে সেটা বুঝবে। এই সিচুয়েশনটা সত্যি বাংলাদেশের ভূমিকা আমরা দেখলাম। বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করছে, ভারতীয়দের মৃত্যুতে উল্লাস করছে। না, এটা দেখো, তুমি যদি ওর শুরু থেকে দেখো, এই ইউনুস কিন্তু একটা বিরাট স্ক্যামে জড়িয়েছিল। নোবেল প্রাইজ পেয়েছে, ঠিক আছে, মাইক্রো ফাইন্যান্সিংয়ের উপরে ওনার নোবেল। কিন্তু যখন ওই মুজিবের মূর্তিটা ভেঙে ফেলছিল, উনি তখন ছিলেন বোধহয় ফ্রান্সে ওর সামওয়্যার। সেখান থেকে বলছে, আই এম ভেরি হ্যাপি যে তোমরা এর মূর্তিটাকে এভাবে ভেঙে ফেলছো। সুতরাং ওর একটা যে বদ্ধ একটা রাগ ছিল, এবং পার্টিকুলার কিছু ওখানে পলিটিক্যাল পার্টির, তারা যে ওকে নিশ্চয়ই আগের থেকে যোগাযোগ হয়েছিল, কারণ এটা হতে পারে না যে ওভারনাইট এরকম একটা বিশাল জনসংখ্যা বেরিয়ে আসলো। এখানে কিন্তু আরও একটা জিনিস, যেটা আমি আগেও বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টেলিজেন্স কিন্তু যে এক্সপেক্টেড ছিল না, অনেক বেশি আমাদের ইন্টেলিজেন্স। সেই জায়গাটাই কিন্তু কেউ জানতে পারলো না, অথচ এরকম একটা মানে জনস্রোতের মধ্যে সব বেরিয়ে আসলো। তারা ওখান থেকে জেল থেকে তাদের ছাড়িয়ে দেওয়া হলো। কিসের জন্য এগুলো? তার মানে এটা আগের থেকে প্ল্যানটা চলছিল। যার ফলে কি হলো, তুমি যদি এখন যেমন হাসিনার ব্যাপারে বলা হচ্ছে, তাহলে হাসিনাকে ছাড়লে কেন? যে এই যে জামান ওদের যে রয়েছে আর্মি চিফ, ও এবং আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল এসে ওকে রীতিমতো সি অফ করে যখন হেলিকপ্টারটা টেক অফ করার আগে। তাই যদি হবে, তাহলে কিসের জন্য তাহলে ওকে আগে ছেড়েছিলে? এখন যে তোমরা এই সব অনেক কিছু বের করছো। যাই হোক, আমাদের কনসার্ন হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে জায়গাটা, এখন বাংলাদেশ কি করছে, যে বাংলাদেশ চায়নার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ নট ভেরি হেলদি অ্যান্ড কমফোর্টেবল পজিশন ফর ইন্ডিয়া। কারণ চায়না ইজ এ কান্ট্রি যারা কথা কম বলে কাজ বেশি করে। এটা ছোটোবেলা থেকেই দেখেছি। ওদের ওই 62-তে যখন হলো ইন্দিচিনি ভাই ভাই, ওখানে যে আপার আসামে, তখন কিন্তু ওরা অলরেডি লড়াই শুরু করে দিয়েছে, যে প্রথম যে 62 চাইনিজ অপারেশন। তো এই পরিস্থিতিতে আমাদের মনে হয় যে যা এটার সঙ্গে তো চলছেই, বাকিগুলোকে কিন্তু তারও ইকুয়াল অ্যাড্রেস করতে হবে। এখন এই যে বাইরে কতগুলো আছে না, যে যেভাবে ওরা ইয়েগুলো করে, গুগলে দেয় না, সার্চ করো তারপর লেখো, একই জিনিস 3 জায়গার থেকে আসছে, দেখা যাচ্ছে 3 রকম মতামত তাদের। তার মানে সত্যতা, অনেস্টিটি আর নেই ওতে। আমি বহুবার বলেছি যে বাংলাদেশকে তোমরা নেগলেক্ট করো না, কারণ অ্যাটলিস্ট প্রায় 17-18 কোটি জনসাধারণ, ওদের বিশাল ট্রেড একটা আমাদের ওর সঙ্গে রয়েছে। যে এককালে 28% যে হিন্দুরা ছিল, এখন 8.9% তারা রয়েছে ওখানে। তাদের সুরক্ষার একটা আমাদের ইনডাইরেক্টলি দায়িত্ব রয়েছে সেই জায়গাগুলো। বাট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমরা যতটা সিরিয়াসলি নেওয়ার দরকার ছিল সেটা বোধহয় হয়নি। যেটা কারণ ও দেখ লেঙ্গে, কিংবা আই এম দ্য বস, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ইউ আর দ্য বস ইন ইউর ওন কান্ট্রি may be very small, but you're gonna take it for granted, একটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে নেপাল ওয়াজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন আস। অথচ যেখানে তুমি দেখো, সেখানে কি দেখা যাচ্ছে, যে ওদের যে লেডি, চাইনিজ লেডি, যিনি ওখানে বোধহয় হাই কমিশন হিসাবে গেছেন, ডিফ্যাক্টো শি ইজ রানিং দ্য কান্ট্রি।
অথচ ওই জায়গাটা কিন্তু আমাদের থাকার কথা, যে ওদের সঙ্গে আমরা একসঙ্গে থাকবো। হ্যাঁ, কেননা পুরোটাই ডিপেন্ডেন্ট এবং অদ্ভুতভাবে ওটাও একটা হিন্দু কান্ট্রি। হ্যাঁ, দ্য অনলি হিন্দু নেশন। এখন সেই জায়গাটা আমাদের কিন্তু অনেকটা জায়গায় হলো। আর এখন যদি আমরা এই জিনিসগুলোর দিকে তাকাই, তাহলে আমাদের যে ল্যাপসেসগুলো, সেগুলো কিন্তু স্বীকার করতে, ইন্টারনালি অ্যাটলিস্ট স্বীকার করতে কোনো দ্বিধা হওয়া কথা নয়, এবং সেখানে কিভাবে রেকটিফিকেশন করা যায় সেই জায়গাটায় কিন্তু সেই দিকটা কিন্তু আমাদের আরও বেশি ভাবতে হবে, না আরও বেশি আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে। এখন এই যে জায়গাগুলো, এইগুলো যদি আমরা না করি, তাহলে পরবর্তীকালে কিন্তু তুমি আজকে যদি দেখো, যেমন টার্কির ওপরে বোধহয় যেটা ছিল, বোধহয় ওদের কিছু করা, ওই বেশ কিছু ওদের আছে যে বিভিন্ন এয়ারপোর্টে তারা তাদের এনগেজ করা হয়েছে, এবং লিগালি, এটা কোনো বাইরে ইললিগাল নয়, হয়তো ওটা স্পেশালি ট্রেন বোধহয় তারা, এটা আমি আর ডিটেলসটা জানি না। এখন সেই জায়গাটায় ওদের যে সরিয়ে দেওয়া হলো, যেন দে শুড বি রিমুভড ইমিডিয়েটলি। এখন টার্কি ডাইরেক্টলি তোমাকে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, ঠিক কথা, পাকিস্তানের পাশে, সরি মাই ফল্ট, পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এখন আমাদের পাশে কারা আছে আমাদের দেখতে হবে এখন আমাদের কাছে, কেননা নেবার যদি আমার সঙ্গে না থাকে, তাহলে কে কোথার থেকে আসবে, সেই 14,000 কিলোমিটার দূরের থেকে সে এসে আমায় সাহায্য করবে, সেটা খুব প্র্যাকটিক্যাল নয়। আজকে যারাই হোক না কেন, যত ছোটই হোক না কেন দেশ, প্রত্যেকেই চায় তার আত্মসম্মান বজায় রেখে অন্য দেশের সঙ্গে তার যে মৈত্রতা হোক, কিংবা আলোচনা হোক, কিংবা প্যাক্ট হোক, যাই হোক না কেন, বাট 1:2, মানে এক ইকুয়াল হিসাবে। এখন আমরা ভুটানকে অনেক সময় আমরা পাত্তাই দিই না, যদিও ভুটান ইন্ডিপেন্ডেন্ট, অত্যন্ত শান্তশিষ্ট জায়গা, ভীষণ শান্ত। হ্যাঁ, কারণ আমি ওখানে গেছিলাম, আই মেট দ্য ভুটান ওই যে রাজকুমার আর কি, ওয়াজ এ মানে ম্যাড আফটার তোমার বাস্কেটবল খেলার, একেবারে তার টিম নিয়ে ঘুরতো সে। তো মানস নদীটা রিভার আছে, ওইটা এই দিকটা ওই আসাম, ওদিকটা তো আমি বললাম যে একবার দেখি, কেননা একটা কি হচ্ছিল যে উই আর গোয়িং টু অর্গানাইজ মানে অল ইন্ডিয়া ডিজি লেভেল মিট ওই মানুষে, খুব এক্সেলেন্ট গেস্ট হাউস অ্যান্ড এভরিথিং ওয়াজ দেয়ার, এবং সেই জায়গাটায় তা ওই বোট আছে, বোট নিয়ে তুমি দড়ি ধরে ওপারে যেতে পারো, এতে চলে আসতে পারো। তো আমি গেলাম, যে ওখানে দিয়ে দেখলাম ওদের লেভেলে যে ভুটান সিভিল সার্ভিসের একজনের সঙ্গে আলাপ হলো। তাই বললাম যে ভাই, এরকম যে একটা অসুবিধা, আমরা কিছু ঘর টর চাই, পাওয়া যাবে কি? বলল, हिज हाईनेस का तो नहीं मिलेगा, आपको नहीं मिलेगा, बट बाकी कुछ गेस्ट या कॉटेज है, आपका ज़रूरत पड़ने से ज़रूर हम लोग कुछ ना कुछ करेंगे। सो आई केम बैक। তো এই যে জায়গাগুলোর এই যে সৌহার্দ্যপূর্ণ, সেই জায়গাটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এখনো টাইম আছে আমাদের নিজেদের শুধরে নেওয়ার জন্য। একেবারেই। দাদা, আপনার প্রচুর এক্সপিরিয়েন্স, কেননা আপনি 1966-তে ফোর্স জয়েন করেছিলেন, আর বিএসএফ এর ফরমেশনও সে সময় আপনি ফার্স্ট ব্যাচ, তাই তো? একটু প্রথম থেকে শুনতে চাইবো, মানে এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং আপনার যে কাজের জীবনটা 39 বছর আপনি দেশের জন্য দিয়েছেন, মানে এটাও একটা অদ্ভুত ব্যাপার, মানে এত বছর। অনেক সময় গর্ব হয় যে নট অনলি ফার্স্ট ব্যাচ, দ্যাট আই কুড সার্ভ মাই মাদারল্যান্ড ইন এভরি প্লেস, এভরি ফ্রন্ট। আমার মা বলেছিলেন, এবং যেটা আমি করে রাখি, যে মা যখন আমি যাচ্ছিলাম, আমাদের পরিবারে কেউ কিন্তু নেই, ওই প্রফেসর এইসব করে, কোথাও আমার বোধহয় সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, কিন্তু আমি গেলাম। তখন মা বলেছিলেন যে তোর দুটো মা, একটা গর্ভধারিণী, একটা দেশমাতৃকা, এটা মনে রাখিস, কিন্তু আজকের থেকে তোর দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল, এটা আমি কোনদিন ভুলব না। তারপরে আমাদের যখন ইন্টারভিউ হলো, রিক্রুটমেন্টের একটা হলো,
কলকাতায় একটা সেন্টার খোলা হয়েছিল, ক্যালকাটা পুলিশ ট্রেনিং করে, যেটা আমাদের ইয়েতে রয়েছে আর কি, গড়ের মাঠের পাশেই। তো সেই জায়গাটায় আমাদের ট্রেনিং হলো। তখন আমার 20 বছর কয়েক মাস বয়স। তো আমিও জানতাম না, দাদা একটা ফোন ভরে দিয়ে ওটা পাঠিয়ে দিয়েছিল। তারপরে 2-3 মাস পরে দেখি একটা কল এসছে। তাহলে চলো একবার ট্রাই করে দেখতে, অসুবিধা কী। যে ভদ্রলোক ছিলেন ওখানে চেয়ারম্যান, হি ওয়াজ দ্য, তখন ডিজি শব্দটা আসেনি, আইজি সিআরপিএফ আর উড়িষ্যা কাডারের আইপি অফিসার, সে ব্রিটিশ আমলের। তো প্রথমে ওরা ফিজিক্যাল ট্রেনিং দিয়ে শুরু করলো। একটা 10 ফিট একটা দেওয়াল ছিল, সেইটাই দেওয়ালটাকে ক্রস করতে হবে। আর যে করছিল একজন এসপি র্যাঙ্কের পাঠান, মানে হি ইজ এ পাঠান ফ্রম মধ্যপ্রদেশের পুলিশের উনি। তো প্রথমবার আমি ওই জুতো পরে করছিলাম বলে, কেটস পরে, আমি স্লিপ করে গেল। তো আমাকে বলছে যে, কারণ আমি লং জাম্পে সবচেয়ে ভালো করলাম, হাই জাম্পে করলাম, হপ স্টেপে করলাম, তারপরে মানে তোমার ইয়ে করা বোধহয় 4.5 ফুট জাম্পও করেছিলাম, ওদের সেটাই ছিল আর কি তোমার ইয়েটা, মার্কটা। তো আমাকে তখন ওই একটুখানি ব্যঙ্গ করে বলছে, আব ক্যা হোগা। मैंने बोला बाद में बताऊंगा आप क्या होगा। জুতো খুললাম, একটু দম নিলাম, এই 20-25 ইয়ের থেকে এসে বসলাম। বললাম, স্যার আপ ক্যা হোগা। कहता ना नीचे आ जाओ। ঠিক আছে, নিচে আ যাও। সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায়, আর প্রচণ্ড মানে সে গরমের মধ্যে আমাদের 2 মাইল রেসের টেস্ট নেওয়া হলো ওইখানেই, ক্যালকাটা ট্রেনিং ইয়েতে। ওখানটায় মানে আই হ্যাভ নেভার সিন সাচ এ সিনিয়র অফিসার, মানে দাঁড়িয়ে উঠেছেন, অল্প হাইটের, তবে অতটা ছোট না, অল্প হাইটের। উনি দাঁড়িয়ে উঠেছেন, মিত্র মিত্র মিত্র, গো গো। মানে আই ওয়াজ মোর ইনফিউজড উইথ দ্য এনথুজিয়াজম অ্যান্ড আই স্টুড ফার্স্ট। যাই হোক, 3 দিন ধরে হলো এটা। তারপরে একটা আমাদের ওই বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ইয়ে দিচ্ছিলেন যে আমরা কিভাবে ট্যাকেল করব সেগুলো। সামাউ ভালোই হয়েছিল আমার। তারপরে হলো ওরাল ইন্টারভিউ ভবানী ভবনে, যারা ইস্টের ভবানী ভবনে। তখন ওই অনেক মানে 5 জন অফিসার একসঙ্গে। তো আমার মেজাজ খারাপ হয়ে গেল, যে চাকরি না হলে কোনো অসুবিধা নেই, 3-4 জন একসঙ্গে বলছে, শুনতেও পাচ্ছে না, বুঝতেও পাচ্ছে না, ভুলভাল বলবো। তো আমি বললাম যে, মিস্টার চেয়ারম্যান, I think I should answer one person at a time. I cannot answer these 5% together. So he said, yes, I agree with you. Anybody has a question, please give him a chance to explain. And তারপরে দেখা গেল কয়েকদিন পরে আরেকটা ওই মানে স্ক্রিনিং করে আরেকবার তাদের দর্শন নিতে হলো। এবং সেখান থেকে আমাদের মানে যেটা আমি এখনও মনে আছে, যিনি আমার মেডিকেল করেছিলেন, ওটাই আমাদের SSKM-এ মাথায় হাত দিয়ে বললেন যে, আশীর্বাদ করি বাঙালি ছেলে, ভালো করে করবে। ঠিক আছে স্যার, আপনাদের আশীর্বাদ থাকবে সবসময়ই। তো ওইখানে হলো, আর যা হয়ে থাকে আর কি, সেই মায়ের হাওড়া স্টেশনে এসে আমরা তখন একটাই বোধহয় এসি ট্রেন চলতো, সেই ট্রেনে চেয়ার কারে বসে আমি, আরও একজন আমাদের সঙ্গে ছিল বাঙালি, বিপুলদা অলরেডি তখনও আমাদের ইয়ের সঙ্গে বর্ধমান রাজ কলেজে পড়াতেন উনি বোধহয়। তো ওনার বাবা ছিলেন কোন নামকরা পুলিশ অফিসার, যে বিশেষ করে যাদবপুরে ওনার বাবার। তো সবাই এসছে আমাদের ইয়ে করতে, সিঅপ করতে, বাড়ির থেকে সবাই। কারণ তখন একটা ভয় থাকতো না যে, তারপরে পুলিশের সম্বন্ধে খুব, কারণ আমার যিনি কাকা আর কি, একমাত্র আমার বাবা এবং কাকা 2 ভাই ওরা। কাকা এখনও পর্যন্ত তার নাম আছে ওই সেলুলার জেলে, কারণ স্বাধীনতা যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে যখন ওই তাম্রপত্র দেয়, উনি সেটা পোলাইটলি বাট ফার্মলি ডিক্লাইন করেন যে, এই তাম্রপত্র এবং টাকা নেওয়ার জন্য আমি যে যুদ্ধ লড়িনি বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়িনি। যাই হোক, সেটা তার মানে এটা রক্তেই রয়েছে কোনো না কোনো ভাবে, একটু আছে তো আছেই, এটা আছে। কেননা অন্যায় সহ্য করতে পারিনি কোনো দিন, এখনও না, কোনো দিন না।
আর দ্বিতীয়ত মিথ্যে কথাটা বলতে, আর তৃতীয়ত যেটা আই হ্যাভ গট সার্টেন প্রিন্সিপালস, আমি যে এখনো পর্যন্ত বিয়ার খাইনি এক ফোঁটা, এতদিনেও করিনি। ক্যারিয়ারে আর যেখানে আমি থেকেছি সেটা বোধহয় -10 to 15 সাব জিরো টেম্পারেচার। আমার বাংকারের যতক্ষণ না পর্যন্ত ওই বরফগুলো সরাতো ততক্ষণ দরজা খোলা যেত না। এইগুলো আমার পেটে পাথর হয়েছিল যখন আমি হাজারিবাগে ইনস্ট্রাক্টর। তো রাঁচি, ওখানে একটা ভালো হাসপাতাল আছে, আর্মির হাসপাতাল, নামকুম বলে জায়গাটা রাঁচিতে। তা আমাকে ওখানে রেফার করা হলো। ডাক্তার আমার সঙ্গে আসলেন। আমার ওখানে যে একজন বাঙালি ছিলেন, বাঙালি ভদ্রলোক, কর্নেল ব্যানার্জি, তো বললো যে বিয়ার খা। কেন? বললো পেচ্ছাপে প্রেশার আসবে, ওটা বেরিয়ে আসতে পারে। আজকে আমার বললেন যে বিয়ার খা, কালকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বলে যে একটা গরম নিয়ে নে, ব্র্যান্ডি নিয়ে নে। তারপরে মুড খারাপ হয়েছে, বলে যে হুইস্কি নেয়। স্যার, দেয়ার ইজ নো এন্ড টু ইট। কিছুক্ষণ তাকিয়ে বললো, এই জন্যই বাঙালিগুলো না। আর কিছু বললেন না উনি। বাট সামহাউ দ্যাট স্টোন ওয়াজ রিমুভড, মানে পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে আসলো। অ্যান্ড মাইন্ড ইট, কোথার থেকে? কোনো বড় হাসপাতাল থেকে না। ওখানে আমাদের হাজারিবাগে আছে একটা, যারা ব্রাহ্ম যারা আর কি, তাদের একটা গ্রুপ আছে এবং তারা ওই হাসপাতালটা দেখে, ওই হোমিওপ্যাথি। তো আমার দিল্লিতে হঠাৎ একটা ডিউটি এসে গেছিলো। তো আমি ওখানে যে বললাম যে বড্ড ব্যথা হয়, করে আমার কাছে আসতে না করেছিল। আমি তো আপনাকে তো আমি চিনি না, এখন আপনাকে বললো আমি আসলাম, তো যদি ওষুধ থাকে দিন, নাহলে চলে যাই, কারণ আমাকে রাত্রে আমার ট্রেন ধরতে হবে। সেই বললো না দিচ্ছি, একটা ডোজ তোকে খাইয়ে দিচ্ছি এখানে। বয়স্ক লোক, সুতরাং তুই তোকারি বললেন। সেই আগের বাঙালিদের যে একটা অভ্যাস ছিল আপন করে নেওয়া, সেইটা। তারপরে নিয়ে আমি গেলাম। ইট ইজ আনবিলিভেবল যে পরের দিন আমার সঙ্গে ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল। সেই আমলে লেফটেন্যান্ট কর্নেল মানে ভেরি সিনিয়র ম্যান। আমরা দুজন এসেছিলাম একটা মিটিং অ্যাটেন্ড করতে দিল্লিতে, হাজারিবাগ থেকে। তো ওখানে হঠাৎ দেখে একটা প্রচণ্ড প্রেশার আসছে আর খুব ব্যথা করছে। তো আমি ওনাকে বললাম, কর্নেল নোয়েল ওনার নাম। স্যার, উড ইউ মাইন্ড, আই উইল জাস্ট গো অ্যান্ড ইজ মাই সেলফ অ্যান্ড আই উইল কাম ব্যাক। How much time you will take? Sir, that I can't say. About 10-15 minutes. Bolo, the meeting at North Block, you remember? I said, I know. You will be representing, I will be only with you, that's all. No, you have to take part. Okay. And the এতটা একটা বেরিয়ে আসলো। And I felt extremely relieved and nothing I can really. দাদা, আমরা ওই ঘটনাটাই আবার ফিরবো। ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে এবার আপনার পোস্টিং যেখানে, সেখানে যাওয়া। সে মানে তুই চিন্তা করতে পারবে না। আমাদের 3-4 দিন ওখানে একটা আবার দিল্লিতে ছিল, ওই তার আগে বোধহয় খুব ইন্টারন্যাশনাল লেভেলে কোনো একটা ফেয়ার হয়েছিল। সেখানে বেশ কিছু ছোটো ছোটো ঘর টর তৈরি ছিল, সেগুলো আমাদের দেওয়া হলো। ফুল হাতা সোয়েটার নিয়ে গেছিলাম। আমি বললাম যে এই যথেষ্ট। ওরে দিল্লির ঠান্ডা প্রথমবার খেয়েছি, তো অবস্থা খারাপ একেবারে। তার মধ্যে আবার কি একজন এসে আবার মাথায় ঠান্ডা জল দিয়ে দিয়েছে। বলি কে? তাই বেরিয়ে দেখলাম যে ওই নতুন সবাই আমরা এসেছি ওখানে জয়েন করবো বলে। তো ওখানটায় র্যাগিং চলছে একদম। না র্যাগিং না, এটা মানে বিভিন্ন স্টেট থেকে আসছে। তো কেউ আসছে অন্ধ্র থেকে, কেউ ইয়ের থেকে। আর যারা ইস্টার্ন কোস্টে রয়েছে, আমাদের ইস্টার্ন কোস্ট এবং এই জায়গাটায়, সেখানটায় ঠান্ডাটা তো বিশেষ হয় না। একটা সিম্পল হাফ সোয়েটার কিংবা ফুল সোয়েটার মানে বিশাল ব্যাপার। তারপরে যা ঠান্ডা লাগলো। যাই হোক, আমার যে পরবর্তীকালে যে আমার টেন্ট মেট হয়, মূর্তি 6 ফুট 6 ইঞ্চি লম্বা, এবং মানে ওই অন্ধ্রের ছিল স্টেট প্লেয়ার। আমরা যে গেলাম, ওখান থেকে যখন শুরু হলো আমাদের যাত্রা, 2 দিন দেরি হয়ে গেছিলো। কারণ এই সময় আমাদের হোম মিনিস্টার ছিলেন ওয়াইবি চৌহান, আর আমাদের ডিজি ছিলেন এই যে মিস্টার রুস্তমজি। এরা দুজনেই গেছিলেন রাশিয়াতে, যে বর্ডার ম্যানেজমেন্টটা কীভাবে হয়, বর্ডার গার্ডিংটা কীভাবে হয়, সেটা একটু দেখার জন্যে। যার ফলে 2 দিন দেরি হয়ে গেছিলো। তখন অবশ্য ভেরি সিনিয়র অফিসার্স ওয়ার দেয়ার, কিন্তু উনি বললেন না, ফার্স্ট ব্যাচে যা দেওয়া আমি নিজে হাতে দেবো। তার মানে তখন অলরেডি বিএসএফ এর ফরমেশন হয়ে গেছে? বিএসএফ হয়ে গেছে। বিএসএফ 65 1 ডিসেম্বর রেজ হলো অফিসিয়ালি।
তারপরে তুমি যদি একটুখানি রিকল করো দেখবে ওই যে যারা ওই গুজ্জর বকরওয়াল এসেছিল যারা প্রথম আমাদের শ্রীনগর যে যুদ্ধ করার জন্যে, সেই সময় উনি অলরেডি দিয়েছেন। এবং এই বইটা পড়লে জানা যায় যে ওনার মাইনে কী ছিল। একজন ওনাকে স্পেশালি একটা সুপিরিয়র র্যাঙ্ক দিয়ে দেওয়া হলো, কেন একটা ইয়েতে করা হচ্ছে যে তখন ওই এলপি সিং ভেরি মানে সেলিব্রেটেড একজন আইপি অফিসার, মানে সরি আইসিএস অফিসার। তো উনি বললেন যে রুস্তমজি, আই থিঙ্ক ইউ শুড গেট লিফটটা কি 200 টাকা। বললো দিস 200 rupees উইল ডিনোট দ্যাট ইউ আর সিনিয়র দ্যান আদার্স। মানে দেখো, চিন্তা করো এটা। আর পরে আমরা ট্রেনে মানে দিল্লি থেকে ট্রেনে উঠলাম, উঠে আমরা এসে নামলাম গোয়ালিয়রে নামার পরে তখন আরও যারা বাইরের থেকে আসার কত 2-3টে গাড়ি এসে গেছে। এখনকার মতো ওই গাড়ি নয়, 3 টনার যেগুলো মালবহা গাড়ি আর কি, তাতে করে। তো ওখানটায় আমরা অনেকক্ষণ, মানে 2-3 ঘন্টা আস্তে আস্তে ইয়েটা আসছে। আর আমরা দাঁড়িয়ে আছি সবাই, গাড়ি চলা শুরু হয়েছে পাহাড়ের মধ্য দিয়ে। এবং সেই জায়গাটায় পাহাড় দিয়ে যেতে যেতে আমরা আমাদের জায়গায় আসলাম। এবং যেখানে এসে গাড়িগুলোকে করা হলো, দাঁড় করানো হলো, সেখানে দেখা গেল কয়েকজন দাঁড়িয়ে আছেন, আর একজন ডিএসপি র্যাঙ্কের তিনি রয়েছেন। আর সেই সময় আর 2-3টে হেরিক্যান নিয়ে ঘুরছে, ওনার হাতে একটা টর্চ লাইট। তখনও পর্যন্ত আমরা কোথায় থাকবো তখনও করা হয়নি, খালি টেন্টগুলো বলে দেওয়া হচ্ছে। আমরা টেন্টও দেখিনি, ওরকম টেন্ট কোথার থেকে দেখবো? এখান থেকে কলকাতার থেকে যে টেন্ট ফেন্টটা কোথাও হয় কী হয়। বাট তারপরে মানে যেয়ে দেখি যে টেন্ট 2টো খাটিয়া, 2জন থাকবে বলে। তার পেছনে একটা ছোটো টেন্ট, সেখানে ওই থান্ডার বক্স লাগিয়ে রাখা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করে। আর নিচে কিছু ইট বিছিয়ে দেওয়া আছে যাতে জলটা তোমার করা হয়। পরের দিন সকালে আমরা উঠলাম, তখন আমি দাড়ি ফাড়ি কাটিনি, কারণ তার 1.5-2 বছর পরে দাড়ি কাটা শুরু করি, কারণ দাড়ি বেরোয়নি তো কাটবো কি। তো ওইখান থেকে যে ওখানে সব লাইন দিয়ে আমাদের যিনি প্রথম আসলেন, হি ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যান্ড অলসো আমরা করলাম, খানারাম পাল সিং, মানে যার চোখের দিকে তাকানোর মতো সাহস কারোর ছিল না। সেই আমলে তার মাথার দাম ছিল নাগাল্যান্ডে অ্যাবাউট 50,000 ওই সময়। ইট ওয়াজ আ টেরিফিক। এবং ওনার ছেলে পরবর্তীকালে আর্মি কমান্ডার হিসেবে রিটায়ারও করেছেন, ব্রিলিয়ান্ট বয়। পরের দিন আসলেন আমাদের কমান্ড্যান্ট অফ দ্য একাডেমি, হু ওয়াজ দ্য রেজিমেন্ট, মানে আসাম রাইফেলসের সঙ্গে ওনার একটা ব্রিগেডিয়ার BC পান্ডে। মানে আমি শর্টকাট করছি, এ গ্রেট হিউম্যান বিইং, এ লার্নেড ম্যান। মানে সব কিছু উনি বাংলা বলতেন, সংস্কৃতে মানে অসাধারণ উচ্চারণ, ইংরেজি তো বলতেনই, গাড়ওয়ালি তিনি। তো ব্রিগেডিয়ার পান্ডে উনি এসে আমাদের দেখলেন, আমাদের সব করে बोले जी बेटा कोई चिंता नहीं है, हम तुम्हारे बाप है सबके, यहाँ पर काम ट्रेनिंग अच्छा से करो, क्योंकि ये तुम्हारे ऊपर बहुत बड़ा जिम्मेवारी आ रहा है। এই করে তারপরে আমাদের ওখান থেকে হয়ে গেল, পাস আউট হয়ে গেলাম আমরা। পাস আউটে আমাদের আসলো সেই সময়কার যিনি ছিলেন এই আমাদের প্রেসিডেন্ট, এবং হি টুক দ্য স্যালিউট। তারপরে যেটা একটা ওই ডিনার হয় একটা, এটাও একটা ফর্মালিটি, যে সেই সময় কাঁধে র্যাঙ্কটা লাগানো হয়, এই সেরিমনি আর কি, এটা সেরিমনি। তো আমরা নিচে নেমে এসেছি ব্রিগেডিয়ার পান্ডে, তো প্রায় 2টো বাজে। সেই দিন রাত, আমাদের পরের দিন সকালে টিকিট কাটা আছে, কারণ দুর্গাপুজো আসছে। আচ্ছা, ছুটিতে বাড়ি আসবো আর কি। ছুটি মানে আর ওইখানে ফিরবো না, আমি আমার ব্যাটালিয়ন ডিজিগনেট করে দিয়েছি, সেখানে আমি যে রিপোর্ট করবো আফটার দ্য এক্সপায়ারি অফ দ্যাট। তাই ওই সময় যে উনি আমাকে খুব মানে বক্সার বলতেন আর কি, উনি আর রুস্তমজি আমাকে বক্সার বলে ডাকতেন। তা আমাকে বলছে যে ঘর যা রা है बेटा, मैं हाँ, मम्मी पापा को मेरा नमस्कार बोलना, कितना पैसा है? मैं सर सब खर्चा हो गया। तो क्या करोगे वहाँ जाके, तनख्वाह तो बाद में मिलेगा।
তো পকেটে যা ছিল বোধহয় কয়েকশো টাকা, সেই অনেক কয়েকশো টাকা অনেকটা दिए एले। मैं सर वापस भेजूंगा कैसे, और एक थप्पड़ मारूंगा, बाप को बोल रहा है जी वापस करूंगा पैसा, हैं ये तो हम नहीं सिखाया मैम ने। मैं सर सॉरी सर, सॉरी सॉरी सर, आई हैव नेवर। কত ভালোবাসা পেয়েছেন ना আপনারা। मैंने बड़ी भीषण मैंने, तो बोलते जी दोबारा नहीं, और कभी कोई तकलीफ होता है तो मेरे से जो कॉन्ट्रैक्ट में रहना। ठीक है স্যার। তো আমরা ওইটাই করতে 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 তখন কি হলো যে আমি আমার ব্যাটালিয়ানে চলে গেলাম। তারপর ওখান থেকে যখন এই বাংলাদেশের যুদ্ধটা যখন শুরু হচ্ছে 71-এ ইয়েতে আমাকে পাঠানো হলো মাথাভাঙার শীতলকুচিতে। এবং শীতলকুচি এমন একটি জায়গা, দ্য লাস্ট প্রবাবলি দ্য ব্লক অফ মাথাভাঙা এবং কুচবিহারের একটা রিমোট জায়গাটা। সেখানে আমার থাকার জায়গা হলো ওই বাঁশ দিয়ে যে বানায় না, তাতে ঘেরা, আর ওই মাটি ইয়েতে বোধহয় অনেক কষ্টে বোধহয় সিমেন্টের একটা ছিল, আর একটু দূরে যে একটা চারদিক ঘিরে ওই দিয়ে ওখানে চান টান করতাম। তো এই করে ওখানটায় তখন একটা মানে আমরা বুঝতে পারছি যে সামথিং ইজ কুকিং আপ ইন বাংলাদেশ। আমাদের যে প্রস্তুতিটা, যেটা আনসিন আননোন এনিমি রয়েছে কোথাও যদি, তাহলে সেটাকে যাতে সারপ্রাইজ আমরা না হই, সেজন্য যতটুকু আমাদের স্ট্রেংথ আছে তাই নিয়ে আমাদের তৈরি থাকতে হবে, এটা মনে রেখো। তো সেই সময় যে মিউটিনিটা হয় ঢাকায়, সেটা হচ্ছে 25-26 নাইটে, 25 মার্চ ইন্টারভেনিং নাইট, রাত ঠিক 2টোর সময়, 2-2:30 ওখান থেকে আমার খবর আসলো আমার যে আমার এই জায়গাটা, সেখান থেকে 100 গজ গেলেই একটা মানে অ্যাবান্ডান্ড জুট স্টোর আর কি ছিল, তার মধ্যে আমরা পরিষ্কার টরিষ্কার করে নিই, ওখানে আমাদের ছেলেরা থাকতো। এবং এইটা এসে বলছে সাহেব এক पंजाब रेजिमेंट का पाकिस्तान से आके वो सरेंडर किया, क्या करेंगे? हमने उसको ले आओ कहीं। তো হাত পা বেঁধে নিয়ে আসবে, চোখে আর ঠাও, চোখ বন্ধ করে আসবে। রাত তখন 2টো, কী করে আসবে? হালকা হালকা বৃষ্টি হচ্ছে। हम लोग बैलगाड़ी ले लो, वो फुलबाड़ी का जो है मित्रा बाबू, वो जमींदार, उनको से बोलो दो गाड़ी लेके आ जाओ। সেই ওখানে আসার পরে তখন আমি ওখানে যে আমার আই স্টিল রিমেম্বার দ্য নেম অফ দ্যাট জেন্টলম্যান, আচার্যি ওয়াজ দ্য ওসি ওই ওখানে। আমি মনে যে আচার্যি, আমার তো কোনো কাস্টডি নেই, তুমি এটাকে করো যাতে রাত্রে থাকে, কেউ এর পাশে থাকবে না, আমি আমার লোক রেখে দেবো বাইরের থেকে, যাতে কেউ ওখানে আবার সবাই যেন ইন্টারগেটার না হয়ে বসো। বিফোর দ্য সানরাইজ রোজ আমরা ওটাকে পাঠিয়ে দিলাম আর কি পেছনে। তারপরে এখন ওই সময় যেটা হলো সেটা হচ্ছে যে ওদের একটা অলরেডি তারা শুরু করলো আমাদের ইয়েতে করতে, আমাদের হ্যাকেল করা, করা সব কিছু। আর ওই জায়গাটায় রেলওয়ে কমিউনিকেশনটা অনেক দূর আগে এসেছিল। আর আস্তে আস্তে মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনী তারা আস্তে আস্তে জমায়েত হতে আরম্ভ করলো বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশের মধ্যে এবং তার অ্যাডজয়নিং। এবং সেই জায়গাটায় আমার কাছেও এসেছিল প্রায় 30-40 জন মতো তাদের গভর্নমেন্টস মানে করতো, তাদের উল্টো দিকে যেখানে হয়েছিল সেখানটায় ওদের আমরা কিছু ট্রেনিং দেই, যেমন রেল লাইন কাটা, কীভাবে এক্সপ্লোসিভ ডিভাইসগুলোকে ব্যবহার করা, এবং ওয়েপন কিভাবে তোমরা করতে পারো, হ্যান্ডেল করতে পারো, কিভাবে রাইফেল, কারবাইন যেগুলো করা। তো ওই করতে করতে আমরা একদিন রাত্রে ঠিক করলাম যে অন্তপক্ষে 2-3 জায়গায় এইগুলো এক্সপ্লোর করবো, এই লাইনের যেগুলো রয়েছে, যাতে ট্রেনটা আর এদিকে না আসতে পারে। উই ওয়ান্টেড টু স্টপ দ্য ট্রেন সার্ভিসেস দেয়ার। এবং সেই জায়গাটায় উই সাকসিডেড। এবং ছেলেগুলো সত্যিই ওরা ভালো ট্রেনিং নিয়েছিল, কোনো জখমও কেউ হয়নি ওখান থেকে। ইতিমধ্যে কি হলো, একদিন আমরা এক ভদ্রলোক ছিলেন যাকে রিটায়ারমেন্টের পরেও ডেকে আনা হয়েছিল বিকজ অফ হিজ টাফনেস। ভদ্রলোক, হি ওয়াজ এ ব্যাচেলার অ্যান্ড ফ্রম
ওই যে লাদাখ স্কাউট বলে, যেটা হচ্ছে টাফেস্ট মানে ইয়ে, তার তিনি ব্রিগেড কমান্ডার ছিলেন। উনি এসে একদিন বললেন যে চলো আগে যাएंगे। চলো। তো আমরা কারা যাচ্ছি? আমি, উনি হাফ প্যান্ট পরা, আমিও হাফ প্যান্ট পরা, একজন অফিসার লুঙ্গি পরা আর উপরে ইয়ে করা, হাতে রাইফেল, আরও একজন, এরকম 4 জন। আমরা ভেবেছিলাম বোধহয় যে এরা সবাই চলে গেছে, সেটা আমাদের ভুল ছিল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখি একটা বুলেট চলে গেল ওখান থেকে। ইমিডিয়েটলি উই টুক পজিশন, মানে ওই কাদা হোক যাই হোক না কেন, ওখান থেকে পরে ওরা মর্টার শেল ফায়ার করলো। এবং মর্টার শেলে মানে কি, মানে জল আমাদের গায়ের উপর ছিটকে গেল। ব্রিগেডিয়ার, হি ইজ এ ট্রু সোলজার, বলছে লুক অ্যাট দ্যার কারেকশন। I know, sir, you will have ample time in your life to appreciate their firing. Just let me come, you just follow me. বলে আমরা পিছিয়ে এসে ওখান থেকে যাচ্ছিলাম আমার হেডকোয়ার্টারে, প্রায় 1 কিলোমিটার ওখান থেকে। আর তখন তো ডিমার্কেশন বিশেষ ছিল না, এরকম একটা নালা যাচ্ছে, তার ও পাশটা তোমাদের, এ পাশটা আমাদের, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওখান থেকে যখন উনি ওই কনভেনশনাল রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি বললাম সরি স্যার, উই হ্যাভ টু ডিটুর ইট, কারণ ওরা অ্যাড করতে থাকবে যে 100 গজ, 150 গজ, 200 গজ অ্যাড করবে, অ্যান্ড উইল বি জাস্ট সিটিং ডাক, উইল बी किल्ड। कोता यार तेरा तो बुद्धि ठीक काम कर रहा है। हाँ सर, काम तो कर रहा है, चलो अभी उधर से। देन वी पाम्प देम, वी एनश्योर दैट दे डोंट कम बैक इन दैट साइड। তারপরে এগুলো এইটা যখন হয়ে গেল ইয়েতে, তখন আমাকে দেওয়া হলো গীতালদার দিকে, দিনহাটা গীতালদা, দ্যাট ওয়াজ এ ভেরি হট এরিয়া। তা আমি ওখান থেকে ইয়ে করে গীতালদায়, ওখানে আমার হেডকোয়ার্টার ছিল প্রায় 2.5 কিলোমিটার পেছনে, কারণ ওখান থেকে ডাইরেক্ট শট আসতো আমাদের উপরে। মানে ইউ ওন্ট বিলিভ, আজকাল যারা ওয়ারফেয়ারে আছেন, যারা ইয়ে করে আছেন, তারা চিন্তা করতে পারবে না যে আমাদের একটা সামান্য একটা বাঁশের টুকরো দেওয়া হয়নি ডিফেন্স তৈরি করার জন্যে। ছিল না তো, কোত্থেকে দেবে সেই সময়, তো ফ্যাসিলিটি অনেক কম ছিল, মানে জিরো। তারপরে ওইটাতে কি হলো যে আমি বলি যে এটা তো মুশকিল হবে। তখন আমার সঙ্গে যারা ছিল মানে জুনিয়র মানে এসআই, ইন্সপেক্টর, আমার থেকে আন্ডার স্টাডি যে অফিসার রয়েছে, এমন এক কাম করো বেটা, গ্রামের প্রধানকে ডাকো, আর যত লোক পারে ওই তোমার বেলচা না হলে কোদাল, এই ঝুড়ি ফুড়ি নিয়ে এসো। তো ওরা বুঝতে পারিনি যে কেন ডাকছি। আসলো, কারণটা হচ্ছে যে ওখান থেকে যেটা ওই দিনহাটা পরে যে যা একটা জায়গা আছে সেই পর্যন্ত ট্রেন যেত, তারপরে ট্রেনটা অ্যাবান্ডন হয়ে গেছিলো, কারণ যখন পাকিস্তান হয়ে গেল তারপরে। এবং সেই জায়গায় আমি ওদের বললাম যে ভাই, এখানে রোজ এখানে গোলা ফায়ার হচ্ছে, আমাদের তো মাথার উপরে কিছু নেই, তোমরা আমাদের সঙ্গে একসঙ্গে একটু কাজ করে দেবে। বললো স্যার যা বলবেন তাই করবো। ঠিক আছে। তো ওখানে যে অ্যাবান্ডন রেল লাইন যেটা ছিল, সেইটাকে আমি বললাম যে এই একটা এখানে ঢোকার রাস্তা মোর্চা, আর একটা এখানে, যাতে মাঝখানে একটা শিল্ড থাকে, এবং বেঁকে বেঁকে ওটা করলাম ইয়েতে, নিজেরাই, কেন কোথায় করবো। আর আমি একটা ওদের মার্ক করলাম যে ওরা সকালবেলায় সন্ধ্যেবেলায় কখন ওদের অ্যাক্টিভিটিটা বাড়ে। তো আমি, আমার भदौरिया বলেছিল আমার इंस्पेक्टर ना, भदौरिया साहब इसको जरा चेक करो कि सुबह कितना बजे है और शाम को कितना बजे क्या करता है ये आप उसके पहले 10 या 5 मिनट पहले 2 गोला ठोक दो, কেন মাঝখানে তখন আমাদের এই ধরলা নদী প্রায় 600 গজ और विड्थ আর কি, এমন যে उसको 2 राउंड ठोक दो मोटर की, ताकि हाँ पहले না, যাতে ঘরের বাইরে না আসতে পারে। इफ यू वांट टू गो फॉर ए पी, do it inside your bunker or room, nobody will help you, I'm তো তো বলছে, ওরা বুঝে গেল, বলে স্যার ঠিক আছে, হ্যাঁ হাম কর দেঙ্গে স্যার। আর তখন ওখান থেকে ওদের অবস্থা খারাপ। তারপরে কি করতে হলো, ওরা একের পর এক বাংকার তৈরি করতে আরম্ভ করলো। অ্যান্ড দিজ আর অল ক্ল্যান্ডেস্টাইন ওয়ারফেয়ার পিরিয়ডে। তখনও 3 তারিখ যেটা ইন্দিরা গান্ধী বলেছিলেন, যেটা উই আর অ্যাট ওয়ার ইন দ্য পার্লামেন্ট এগেন্স্ট পাকিস্তান, সেটা তখন হয়নি, কিন্তু we have started this kind of actions just to শুরু হয়ে গেছে, হ্যাঁ জাস্ট ওদের মানে একদমই ওদের ইয়ে করার জন্যে, এবং we succeeded.
তো যখন এইগুলো হচ্ছে, তো একদিন হঠাৎ আত্মীয় এসে বলছে, সাহেব এক মেজর সাহেব আয়ে হ্যাঁ। ওখানে যেখানে আমি যার কথা বলছি, যে আমার পেছনে যে গাড়ি ফাড়ি থাকতো তার একটু আগে ওদের একটা ক্যাম্প করেছিল, বোধহয় একটা ব্যাটালিয়ন এসেছিল फॉर फैमिलियराइजेशन। तो हमने तो उनके साथ कौन है, कहते 2-3 लड़के भी है। उन्हें क्या करने, क्या करने आया है? बोले साहब बोलता है मोटर फायर करेंगे। अच्छा, उसको रोकने बोलो मैं आ रहा हूँ। तो मैं ওখান থেকে বেরোলাম। यस मेजर, व्हाट इज योर एम टुनाइट? नो, आई वांट टू फायर दिस फायर। You know the range of this 2-inch mortar? Yes, you don't have to teach me. No, I am teaching you. What is the range? Why? 500. 500? ये नदी कितना के चौड़ा है, इसका कभी आपने सोचा है? Your every gola will be landing inside the river. What is the point? No, आज जो मैं ले आता हूँ मैं ठोक देता हूँ ऐसे ही, मैं ठोक दो। But don't come like this, because you are putting your risk on your life, your boy's life. তারপরে আমরা যখন আমরা ততদিনে আমরা বেশ কিছু রাজাকার আমাদের কাছে সারেন্ডার করেছে। ততদিনে অলরেডি ওই মানে সারেন্ডার। তা আমি বললাম যে এদের তো বিশ্বাস করা যাবে না, যখন অ্যাডভান্স করব তখন এদের কাজে লাগা যাবে। তা আমার যে ছিল একজন, ও আচার্য, মেদিনীপুরের ছেলে। Why I am telling this, my boys I came across on that day, যাদের ভেতরটা আমি দেখতে পেলাম যে হাউ তারা কতটা আমাকে ভালোবাসে আর কি। সেটা হচ্ছে যে আচার্য বললাম কী করবি? বলে স্যার হাতগুলো পেছনে বেঁধে দিই। পেছনে বেঁধে দিয়ে এই যে ট্রাকটা যাচ্ছে আমাদের রেলের ট্রাকটা বুঝেতে, এখানে ওরা অনেক মাইন লাগিয়ে গেছে, তবে ওদের আগে রেখে দেবো। যদি মাইনে গেল না হলে ঠিক আছে, যাও ঈশ্বর চাইবেন, নট এ ব্যাড আইডিয়া। তো একদিকে ওটাকে রাখলাম, আর আমার যে আর্দালি, মানে মোর দ্যান মাই ওন, মানে ফ্যামিলি মেম্বার মাইতি বলছে, স্যার আপনি আগে পা রাখবেন না। কেন রাখবো না? বলো না, আমি যেখানে পা রাখবো আপনি সেখানে রাখবেন। আর এই হুকুম নাকি? বললো হ্যাঁ স্যার হুকুম। তাহলে এক কাজ করি, দুজন লাইন বাই লাইন যাই, যার বললো না স্যার আপনাকে আমি এগোতে দেবো না, আপনি আমার পেছনে থাকুন। মানে কেন রে? বললো স্যার যদি আমার মাইনে যদি অ্যান্টি পার্সোনাল মাইনে যদি আমার কোনো ক্ষতি হয়, আপনি কাঁদবেন, কোম্পানির লোকেরা কাঁদবে, আমার বাড়িতে কাঁদবে, কিন্তু আপনার যদি কিছু হয় তাহলে আমরা কাকে ধরে কাঁদবো? লুক অ্যাট দিস, I weep that. So emotional. And I got that love. মানে চিন্তা করা যায় না, মানে ইউ ক্যান, মানে এতটা আমার ওই আমি যেখানেই যাই যে লয়্যালটি কাকে বলে, দিস ইজ দ্য লয়্যালটি। এবং সেইগুলো করে যখন আমি উল্টো দিকে, যেটা আমার মোগলহাট বলে একটা বিওপি, ভেরি স্ট্রং বিওপি ওদের, সেখানে দেখলাম 121টা বাংকার বানিয়েছে। ওখান থেকে আমি 3 গাড়ি, ওই টাটা 3 টন হতো সেই সময়, যে হাতিয়ারগুলো সবগুলো তুলে একটা এক্সিবিশন করার জন্য আমি কুচবিহারে পাঠিয়ে দিলাম। ততদিনে আমরা কি করেছি, ওই যে ব্রিজটা ছিল, ব্রিজটা দিয়ে মাটি দিয়ে ভরে দিয়েছি যাতে গাড়িগুলো আসতে পারে। তাহলে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে একজন বোধহয় পালিয়ে আসা একজন অফিসার, ও রহমান, এসে আমাকে ইয়ে করলো, সাবধানে বলছে, স্যার আমি আপনার সঙ্গে যেতে চাই। হু আর ইউ? বলে আই এম লেফটেন্যান্ট রহমান ফ্রম আর্টিলারি। আমি হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? বলুন স্যার আপনি 10টা ছেলে আমার পাশে লাগিয়ে দিন, বাট আমি আপনার সঙ্গে থাকলে স্যার আমি এরিয়াটা চিনি, কারণ আমার বাড়ি এখানে। ঠিক আছে চলো। তো আমার সঙ্গে লালমনিরহাট পর্যন্ত আসে। লালমনিরহাট ওয়াজ ওয়ান অফ দি বিগেস্ট রেলওয়ে, ওখানে যে ইয়েটা ছিল ডিভিশনটা, সেইখানটায় ওখানে হাসপাতালও ছিল। তো ওখান থেকে আমরা ওইখানে লালমনিরহাটে পৌঁছলাম। যখন লালমনিরহাট থেকে ফার্দার আমরা এবং রাস্তায় দেখতে যে কীভাবে অত্যাচার করেছে সব কিছু, আই ক্যান্ট গো ইন টু ডিটেলস, সম্ভব নয় আর কি, বলবো না। তো সেইখানটায় যে একটা দূরের থেকে হঠাৎ আমার মনে হলো যে একটা LMG লাগানো আছে এইভাবে আর কি, আর তার পেছনে একজন শুয়ে আছে। আমরা যে একজন শুয়ে আছে, LMG রয়েছে, আমরা এত কাছে এসে গেছি, অথচ গুলি চালাচ্ছে না কেন? তো মাইতি বললো, স্যার আমি দেখে আসি। বললো না
স্ট্রেংথ নিয়ে আমরা সবাই যেয়ে দেখব। দেখি একটা পা উড়ে গেছে, ওইখানে ওকে শুইয়ে চলে গেছে, যে সে মানে মানে লুক অ্যাট দেয়ার মানে ব্রাদারহুড আর কি, মানে এরা কি না করতে পারে আর কি। আর ও যদি ওই অবস্থাতেও ট্রিগার টিপে দিত, আমরা না যতক্ষণ না দেখেছি আমাদের মধ্যে বেশ কিছু লোক মারা যেত, কেন ওটা অটোমেটিক 20টা রাউন্ড থাকে, 20টা গুলি যদি বেরোয় তাহলে কিন্তু অনেক কিছু আমাদের হতো। তো আমি দেখলাম যে না, এ করেনি যখন, বোধহয় ভগবান কি আল্লাহর ইচ্ছে যে আরও কিছুদিন বাঁচুক। আমি দুজনকে বললাম যে করো, একে নিয়ে যেয়ে পেছনে নিয়ে যাও লালমনিরহাটে, ওখানে যেতে হবে, দেখো আমার কথা বলো যেন মেরে ফেলে না, ওখান থেকে একটু সুস্থ করে যেখানে যাকে করার সে করুক, কিন্তু একটুখানি দিও, কারণ এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, উই ক্যানট জাস্ট গিভ আপ এভরিথিং লাইক দ্যাট। এটাও শেখার আছে কি, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। মানে যুদ্ধের সিচুয়েশনেও আপনি উল্টো দিকের তরফের একজনকে প্রাণ বাঁচাচ্ছেন না, অবভিয়াসলি, কারণ আমাকে ক্ষতি করার ওর আর কোনো ক্ষমতা নেই, কিন্তু তাহলে সে কেন বাঁচবে না? তারপরে ওপরে যারা রয়েছেন তারা ডিসাইড করে নেবেন যে কি করবেন না করবেন। তো ওখান থেকে আমরা এসছি কাউনিয়া বলে একটা জায়গা, ওখান থেকে করে ওটা 2 দিন লেগেছে। আমরা মাঝঝাড়ে বসে সেই করে রাসান ফাসান পেছন দিক থেকে এসেছিলো, সে খিচুড়ি, মোস্টলি খিচুড়ি খেতে হতো ওখানে, আর কিংবা রুটি করলো, একটা তরকারি করলো, নাথিং এলস। তো এই জায়গাগুলো যখন ক্রস করে এসছি তখন আমরা বাংকার যে করে বাংকার কেটে সেখানটায়, আর বিশাল নদী তিস্তার ওপরটা দেখা যায় না প্রায় 800 মিটার কিংবা 1 কিলোমিটার দূরে ওপারে যারা রয়েছে, যাওয়ার সময় যাই না হাউ মেনি মানে টনস অফ এক্সপ্লোসিভ দে ইউজ রিয়েলি, যে একটা পুরো স্প্যান এইভাবে সোজা হয়ে উঠে গেছে ওই যে ওইটা মানে ওই তিস্তা নদীর উপরে যেটা ওদের যে ব্রিজটা ছিল, লোহার ব্রিজ, ইট ওয়াজ আনবিলিভেবল, যে ঠিক এইরকম করে উঠে গেছে, মানে ওটা পুরো কেটে আর কি এক্সপ্লোসিভে। তখন আমাদের যতটুকু আমাদের একটা স্কুল ছিল, সেই স্কুলে মানে কি বলবো, মানে লেডিজ ওয়ার উইদাউট এনি ক্লোথ অ্যান্ড এভরিথিং, কিল্ড, বুচার্ড অ্যান্ড অল দোজ থিংস। তখন ওইগুলো পরিষ্কার করে, আর আমি যত এগোচ্ছি আমার সঙ্গে সিভিলিয়ান ইয়াং ছেলেরা আমার সঙ্গে সঙ্গে এগোচ্ছে আর যুদ্ধ চলতে শুরু করেছে। তো ওখানটায় এসে আমি বললাম যে এদের তোরা ধর্মের মতো যে ধর্মে যেটা আছে সেইটা করে এদের করে দে, যেটা করার, যাতে কোনো রকম অপমানিত না হয় কেউ, এটা তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম ভাই আমি। বলুন না স্যার আমরা করবো, কিন্তু আমাদেরই তো গ্রামের এরা আমরা ঠিক আছে। শ্যাম মানেকশ মনে আছে যে 9টা থেকে 2টো পর্যন্ত উনি একটা সিজ ফায়ার করেছিলেন, যে ইউ ডিসাইড ওয়েদার ইউ আর গোয়িং টু সারেন্ডার অর নট, দেন আই উইল ডু মাই ওন ওয়ার্ক, এই ধরনের মানে ওয়ার্ডস টু দিস এফেক্ট। তা আমি বললাম যখন আমরা সিজ ফায়ার চলছে, একটু বাংকারের থেকে ওপর বাইরে এসে দেখে নিই যে ওপারের কী খবর। ওখানে ওপারে যে দেখি, হঠাৎ দেখি আমরা HMG, যেগুলোকে আমরা বলি MMG, মিডিয়াম মেশিন গান, ওদের বলে হেভি মেশিন গান, দার করে যে কিরি, মানলো না, না ওরা করলো না। মানে আমি তখনই বললাম যে another experience যে why Pakistani should not be trusted. This is another incident that I have encountered. সেই জায়গাটায় ওখানে করার পরে উই জাম্পড ইনটু দ্য বাংকার। আমার সঙ্গে আমার এই মর্টার টিমের ছিল ভাদুরিয়া, আর পেছনে আর্টিলারি। तो আমি आरटी ऑफिसर के डाकलम जे भाई कितना गोला है, कहता सर 200 से ऊपर, और ठोको। वो तो घर ले जाने का कोई चीज़ नहीं है, आज ठोको सर इनको। एंड वी स्टार्टेड पाउंडिंग देम अक्रॉस द रिवर। তারপরে তখন বোধহয় কটা 12টা একটা হয়েছে, ওরা সব কেউ গেঞ্জি খুলে কেউ করে সব সাদা ওই বাঁশের ডগায় লাগিয়ে ঘোরাতে আরম্ভ করেছে যে উই ওয়ান্ট পিস, উই डोंट वांट एनीथिंग एल्स नाउ। আমি বললাম যে আমরা দেখেই নি, আমি বললাম तुम ठोकते जाओ उनको, पूरा जो बेल्ट है, वो जो बेड है उसको ऊपर ठोको, क्योंकि इन्होंने वी कैन नॉट स्पेयर देम लाइक दैट। তারপরে ইতিমধ্যে আমার যিনি অফিসারিং কমান্ডেন্ট ছিলেন মিস্টার জোসেফ সাইমন, উনি এসে হাজির পেছন থেকে কুচবিহার থেকে।
তা আমি বললাম যে স্যার এরকম ওরা একটা দে হ্যাভ শোন দ্য হোয়াইট ফ্ল্যাগস অ্যান্ড অল indicating probably they want to surrender or something. तो आई एम गोइंग अहेड. ना तुम नहीं जाएगा, दूसरा किसी को भेज दो. सर निगोशिएट तो मुझे करना है, और नहीं अगर कुछ तुम्हारा कुछ हो जाता है सर जो जाएगा उसको भी तो हो सकता है. आई एम द लीडर हियर, लेट मी डू माई जॉब सर. आई बिकम लिटिल फॉर्म विथ हिम. नहीं आई एम कमांडेंट. सर आई सैल्यूट यू एज ए कमांडेंट. But if I don't go, then what should be the morale of my boys? I will go. अगर मरना है तो मरेंगे, हथियार है हमारे पास, कोई 2-4 तो ठोक के ही मरेंगे. ओके जो मर्जी कर लो, आई एम वेटिंग हियर. सर आप बैठिए, हो जाएगा सब कुछ. যাওয়ার পরে আমি বললাম যে क्या चाहते हो तुम लोग? तो এটা দেখলাম যে कैप्टन रैंकर बोला कि मेजर रैंकर. बोलो आप मित्रा साहब है. क्यों, तुझे क्या तकलीफ हो रहा है? नहीं साहब आप तो हमें पीछा नहीं छोड़ोगे. मैंने आज पीछा तेरे को ज़िंदगी के लिए छोड़ा दूंगा. तू किस लिए बोला है, ये झंडा किस लिए दिखाया? कैसे वी वांट टू सरेंडर. देन वी हैड टू कीप लॉट ऑफ वर्क्स एंड ऑल. ওখানে সিভিলিয়ানদের একটা করে অনেকগুলো নৌকো ছিল, সেই নৌকোতে ইয়ে করে, আর সবগুলো করে এক একটা নৌকোতে আর মানে বিশাল বিশাল চেয়ার ওদের. এবং দে ওয়ার স্কেয়ার্ড অফ দ্য পাঞ্জাবি. যখন আমার এই যে আর্টি যে ইয়েটা ছিল সে হচ্ছে পাঞ্জাবি, তাই সিভিলিয়ান বলছে স্যার হ্যাঁ নো পাঞ্জাবি, কারণ দে ক্রিয়েটেড এ টেরার ইন দ্য অ্যামং দি মাইন্ডস অফ দিস বাংলাদেশিস. তখন তো বাংলাদেশ না, ইস্ট পাকিস্তান. সো তারপরে আই থিঙ্ক আই ওয়াজ দ্য প্রিভিলেজড অ্যান্ড ইয়াংগেস্ট অফিসার টু রিসিভ সাম কাইন্ড অফ সারেন্ডার ফ্রম দি এনিমি ফোর্সেস. ইট ওয়াজ লাইফটাইম এক্সপিরিয়েন্স. লাইফটাইম এক্সপিরিয়েন্স তো বটেই. দাদা, আমাদের দেশের প্রোটেকশনের জন্য বিএসএফ এর ঠিক কি ভূমিকা রয়েছে এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না. শুধু বর্ডার সিকিউরিটি আমরা এটাই জানি. আপনার কাছ থেকে একটু জানতে চাইব. 1965 একটা ওয়ার হয়. সেই ওয়ারে দেখা গেল যে আমাদের এমন একটা ফোর্স দরকার যেটা সীমান্তটাকে ভালোভাবে রক্ষা করতে পারে. এবং সেই জায়গাটায় বললেন যে মিস্টার রুস্তমজিকে দায়িত্ব দেওয়া হলো. আমাদের প্রথম যিনি ডিজি ছিলেন, ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার এভার বর্ন অন ইন ইন্ডিয়া, এই ভদ্রলোক. আর দ্বিতীয়ত ছিলেন এলপি সিং, দুর্ধর্ষ, মানে হোম মিনিস্টার মানতেন না, হি ওয়াজ দ্য হোম সেক্রেটারি. এলপি সিং বিহার কাডারের. আর জেনারেল জেন চৌধুরী, জয়ন্ত নারায়ণ চৌধুরী, যিনি ছিলেন আর কি আমাদের সেই সময়কার আর্মি চিফ. আর রুস্তমজি, এই নিয়ে একটা কোর গ্রুপ তৈরি করা হলো. এবং সেই কোর গ্রুপে হলো যে আমাদের করতে হবে যে হাউ দি বর্ডার ম্যানেজমেন্ট ক্যান বি ইমপ্রুভড অ্যান্ড মোর সিকিউরড. এইটা একটা করা হলো. এবং সেই পরিপ্রেক্ষিতে কি হলো যে একটা অল ইন্ডিয়া লেভেলের একটা ফোর্স রেস করা হলো অন 1 ডিসেম্বর 1965. এবং সেইটা কি কাদের দিয়ে হলো, যারা আগে পুলিশে ছিল তাদের একটা অফার দেওয়া হলো যে তোমরা যদি মানে বিএসএফে আসতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম. তাহলে তোমাদের আমরা যতটুকু আছে সেইগুলো এমবডি করে নেবো তোমাদের, কেন তোমরা ট্রেন্ড, সে যতটুকু খারাপ হোক ভালো হোক, পুলিশের ট্রেনিং তো করেছো, সুতরাং এইগুলো আমরা করে নেবো, তোমাদের করবে. এতে দেখা গেল যে 19টা ব্যাটালিয়ান সারা ভারতবর্ষে, 19টা ব্যাটালিয়ান মাত্র যারা আমাদের সঙ্গে মার্জ হয়ে গেল. এবং মার্জ হওয়ার পরে যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ইমার্জেন্সি কমিশন অফিসার তারা অলরেডি এসে গেছেন. মানে আনফর্চুনেট ফর আস অ্যান্ড ফরচুনেট ফর দোজ অফিসার্স, ওরা আমাদের থেকে সিনিয়র হিসাবে ওনাদের গণ্য করা হলো, কারণ ওরা আগে চাকরি করেছেন বলে. যার ফলে এই যে এইটা হলো, এইটা হওয়ার পরে তখন দেখা গেল যে অনেক এই যে জায়গাটা আমাদের, যদি আমরা বর্ডারটা দেখি, তোমার ওয়েস্ট বেঙ্গল বর্ডার ইজ, আমি ওয়েস্ট বেঙ্গল বলছি না, সরি, ইস্টার্ন বর্ডার ইজ 4151 কিলোমিটার, প্লাস রিভারাইনে কিছু আছে, যেটা এস্চুয়ারি পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে সাগর নদীর সঙ্গে মিলছে সেখান থেকে প্রায় 90 কিলোমিটার আছে, যেটা দ্বিতীয়ত যেটা হলো যে একটা ইন্টিগ্রেশন হলে কী হবে,
যে সারা ভারতবর্ষকে এরা, আমরা তাহলে কী হতো যে এক একটা স্টেটের মধ্যে আমরা ঘুরতাম আর কি, মানে যারা ইয়েতে তখন যেমন জম্মু কাশ্মীরে নিজস্ব কোনো ফোর্স ছিল না, কোথাও মধ্যপ্রদেশ থেকে যাচ্ছে যাদের বর্ডার নেই। আমাদের ছিল কি WBR, ওয়েস্ট বেঙ্গল রাইফেলস, তারপরে আসামে ছিল BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স, বাট অন্য। তারপরে তোমার পাঞ্জাবে ছিল PAP, পাঞ্জাব আর্ম পুলিশ। এই সবাই এসে কেউ মার্চ করেছিল, কেউ করেনি, এমবডি হয়নি, যাই হোক। এই প্রসঙ্গে বলি যে যখন যুদ্ধ শুরু হলো তখন আমাদের মাত্র 19টা ব্যাটালিয়ন, ওয়েস্টার্ন থিয়েটারে, ইস্টার্ন থিয়েটারে সব মিলিয়ে। এবং আমাদের যে স্যাক্রিফাইস সেটা হচ্ছে প্রায় 140 জন মারা গেছিল, যাদের মধ্যে একজন মহাবীর চক্র পেয়েছিল MVC, আমরাও ছোটোখাটো মেডেল ফেডেল পেয়েছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে প্রায় 400 মতো ইনজিওর্ড। তাহলে চিন্তা করে দেখো যে আমরা কাদের নিয়ে সেই সময় যুদ্ধ করেছি, যেটা কিন্তু কেন আমরা জিতলাম যুদ্ধে, সেটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস লিডারশিপ ছিলেন তিনি, ম্যাডাম ইন্দিরা গান্ধী। এবং আমাদের যিনি DG, তিনি একটা জিনিসে বলেছিলেন যে দেখো ये जितना है एडाप्टेशन करना है, तुम्हारे पास नहीं है, बट फाइंड आउट द सॉल्यूशन। इट इज़ यू द ग्रुप ऑफ लीडर्स, इट इज़ योर जॉब, যে তোমাকে যে টাস্কটা দেওয়া হচ্ছে সেই টাস্কটা তোমায় করতে হবে। সেটা যদি কোনো জায়গায় আটকে যায়, ইউ গো অ্যান্ড মিট দ্য সিনিয়র, যে আমি এই পর্যন্ত পৌঁছেছি, নাও অ্যাডভাইস মি হোয়াট ইজ টু বি ডান, এই করে, বাট আই ওয়ান্ট দ্য টাস্ক ইজ টু বি ডান। তো ওইখানটায় যখন এইটা হলো আর কি, তখন আমরা ফার্স্ট ব্যাচে আমরা আসলাম, আমাদের ট্রেনিং হলো, তারপরে সেকেন্ড ব্যাচ আসলো, এখন বোধহয় কত অ্যাবাউট 42-44 মানে ব্যাচ বোধহয় তারা আছেন। আর এবং সেই যে আমরা করলাম, এইটাতে সারা ভারতবর্ষ জানতে পারলো যে আরও একটি প্যারামিলিটারি ফোর্স আমাদের জয়েন করেছে, আমাদের রেস করা হয়েছে, এবং দে উইল বি রেসপন্সিবল ফর গার্ডিং দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। কেন অনেকের বর্ডার এবং বাউন্ডারির মধ্যে পার্থক্যটা তারা জানে না। তা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যদি এর কোনো পার্থক্য না হয় তাহলে বর্ডার শব্দটা তো আমরা ব্যবহার করছি কেন, এটা তো তাহলে তোমাদের জানার দরকার। অবশ্যই। হ্যাঁ, তো আমি ওই একাডেমিতেই গেছিলাম পরবর্তী একটা কালে, যখন ইনস্ট্রাক্টর হিসাবে ওদের আমার ইনভাইটেড ছিলাম একটা কিছু টক রাখার জন্যে। তো আমি বললাম যে তাহলে তো আমরা বর্ডারের বদলে তো আমরা বাউন্ডারি সিকিউর বা ইয়ে করতে পারতাম ফোর্স, কিন্তু এটা বর্ডার, তার মানে কি বর্ডার ইজ ভেরি ভাইটাল। व्हाट इज़ बॉर्डर? दिस इज़ फर्ज करो ये तुम्हारा बाउंड्री है एंड इट गोज अनफोल्डेड इनसाइड। কারণ সেখানে যারা মানে যারা বাস করেন, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের সুরক্ষিত রাখা। অ্যাট দি সেম টাইম যেটা পার্লামেন্ট একটা ইয়ে করেছিল যে 3টে আমাদের প্রাইমারি টাস্ক আছে। একটা হচ্ছে যে ইনগ্রেস অ্যান্ড যেটা হবে, যেটা ঘুষপেট আর কি, সেটা ওদিক থেকে কিংবা এদিক থেকে আমাদের বন্ধ করতে হবে। এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড সেন্স অফ মোরাল বুস্টিং, সেটা হচ্ছে যে আমাদের যারা ইয়েতে রয়েছে তাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের দায়িত্ব, বর্ডার এরিয়া। এবং আমরা তাদের জন্য এই ভাবনাটা যেন তাদের মনের মধ্যে ঢোকে, যেটা আমাদের করতে হবে। আমাদের মধ্যেও ব্ল্যাক শিপ আছে, ভুল করে, তাদের কোর্ট আমরা মানে আমি অনেকেই জানেন না যে আমাদের নিজস্ব কোর্ট আছে। উই ডোন্ট গো টু দ্য সিভিল জুডিশিয়ারি। এবং আমার মনে আছে একটি ইনসিডেন্ট হয়েছিল হুইচ আই ডিড নট অ্যাপ্রুভ। আমি তখন BSF ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ, ইয়েতে গুরুসদয় দত্ত রোডে আমি বসতাম তখন। তো ওইখানটায় হঠাৎ খবর আসলো যে একটি মেয়েকে আমাদের একটি ছেলে, মানে গ্রামের মহিলা, তাকে বোধহয় কোনো কুপ্রস্তাব দিয়েছিল, সে ইয়ে করে চেঁচামেচি শুরু করেছে, তাকে গুলি মেরে দিয়েছিল। সো আমি সন্ধ্যাবেলায় ফোন করলাম, তো আমার যিনি DG ছিলেন দিল্লিতে, দিস ম্যান শুড বি হ্যান্ডেড ওভার, হি ইজ এ ক্রিমিনাল অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ পিপল ফর রং ইনফ্লুয়েন্স।
সুতরাং আই সিক ইউর পারমিশন। বলে ইউ আর দ্য বস, ইউ টেক পারমিশন। আমার পারমিশন দরকার নেই। ঠিক আছে, দেন আই এম ফর্মালি হ্যান্ডিং ওভার। যে ব্যাটালিয়নে করেছিল আমি তখন ওর কমান্ড্যান্টকে বললাম যে ফর্মালি হ্যান্ডিং ওভার টু দ্য লোকাল পুলিশ। তারপরে যা করবে করবে। যাবজ্জীবন আমরা ইয়ে করে যাবজ্জীবন আমরা অনেক জায়গায় করেছি, যেমন কারণ এতে কি হয়, স্পিডি ট্রায়াল হয়। যদি আমার নিজের কোর্টে হয় স্পিডি ট্রায়ালটা হয়ে যায়, যেখানে আর নাহলে ওখানে বছরের পর বছর, যেমন ওই ছেলেটা, হ্যাঁ, আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একে তাড়াতাড়ি এটা শেষ করে দাও তোমাদের ইয়েতে। ও পরবর্তীকালে একটা আমাদের কাছে রিকোয়েস্ট আসে, তাতে বলে যে আমাকে যদি আমাকে রাজস্থান সেন্ট্রাল জেলে যদি পাঠানো হয়, আমি অ্যাটলিস্ট পরিবারের ওখানে মাঝে মাঝে তার এসে আমি দেখতে পারবে, আমি তো ভুল করেইছি। তো তখন আমরা আমরা এখান থেকে জেল থেকে আমাদের জিজ্ঞেস করা হলো, উই হ্যাভ নো অবজেকশন, কারণ বাট হি হ্যাজ অলরেডি বিন পানিশ ফর দ্য অফেন্স দ্যাট হি হ্যাজ কমিটেড। এখন এটা তো আপনাদের ডোমেনে আছে, আপনারা যেভাবে করতে চান করুন, আমাদের কোনো আপত্তি নেই, পার্টিকুলারলি অ্যাবাউট দ্যাট পারসন। মানে ভুল করলে ভুলের কোনো ক্ষমা নেই? না, ক্ষমা যদি সেটা ডেলিবারেট হয়, ডেলিবারেট ভুলের কোনো ক্ষমা নেই, কারণ তোমাদের তো এই কাজের জন্য রাখা হয়নি। তোমাদের রাখা হয়েছে তাদের ইনস্টিল এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড অলসো যে সেন্স অফ তোমার যে নির্ভয় হওয়ার, যে এরা আমাদের লোক, আমাদের জন্য রক্ষা করতে এসছে, সুতরাং তাদের আমি ভয় করব কেন, যদিও একটা হয়ে যায়। দাদা, এই ঘটনাটা কি কোথাও কাশ্মীরে হচ্ছে বা হয়েছে আগে? দেখো, কাশ্মীরে কোনো ইয়ে নেই, কিন্তু বাউন্ডারি নেই। ওখানে কি হচ্ছে, LOC, লাইন অফ কন্ট্রোল। এই যেটা লাইন অফ কন্ট্রোলটা কি, যেখানে যেদিন যুদ্ধভঙ্গ হয় আর কি, ধরো বোধহয় 71-এ কিংবা তার আগে, কিংবা এটাই 71-ই হবে বোধহয়, যেখানে ছিলে আর কি, লাইন অফ কন্ট্রোল ওটা তোমার ওদিকে, আমার এদিকে। কাশ্মীরে ঠিক সেই রকমই আর কি। আর এই যেটা চায়না আবার একটু অন্য ধরনের, সেটা হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এবং ওরা প্রত্যেক দিনই এগোতে থাকে, একটু একটু করে এগিয়ে আসার চেষ্টা। হ্যাঁ, একটু একটু করে ওরা অনেকটা ক্যাপচার করে নিয়েছে, যেটা আমাদের ইয়েতে সবাই জানেন আর কি ব্যাপারটা, কিন্তু প্রপার অ্যাকশন হয়তো হবে, ভবিষ্যতে হবে কি হবে না জানি না, কিন্তু সেটা হওয়া দরকার। আপনি 15 বছর কাশ্মীরে ছিলেন, জম্মু কাশ্মীরে 15 বছর ছিলেন, বিভিন্ন সেক্টরে ছিলেন এবং বিভিন্ন পোস্টে সেখানে গেছেন। কাশ্মীরে কি দেখেছেন? BSF এর পজিশন নিয়ে কাশ্মীরে অনেক রকম কথা ওঠে। কাশ্মীরি মানুষরা তারা কখনো BSF-কে অ্যাকসেপ্ট করেছে, কখনো করেনি, ঢিল ছোড়া, এগুলোও আমরা দেখেছি। আপনি সামনে থেকে দেখেছেন, কি দেখেছেন দাদা? না দেখো, এই যে ঢিল ছোড়াটা, এই জিনিসগুলো না এখন আর নেই, কিন্তু কারণটা কি, একদম নেই। এখন ওদের প্রত্যেকে টাকা দেওয়া হতো যে তোমরা ঢিল ছোড়ো, ওদের ইয়ে করো। আমরা কেন, যারা ঢিল ছোড়ে তারা একটা সার্টেন এজের মধ্যে আছে, ওরা জানে যে এরা গুলি চালাবে না, কারণ আজকে যদি গুলি চালানো হয় তাহলে সিচুয়েশন উইল গো ফার্দার ওয়ার্স। সেই জায়গাটায়, আর আমি কাশ্মীরে থেকেছি, আমি আজকে বেঁচেও ফিরেছি ওখান থেকে, যেটা তোমায় বলছিলাম আমি, সেটা পরবর্তীকালে বলবো, বিকজ ইট নিডস লট অফ ইয়ে। আবার খুব ভালোবাসাও পেয়েছি ওদের ওখানে, কারণ আমরা অনেক শহীদও হয়েছে আমাদের ছেলেরা, অনেক অনেক, সেগুলো কিন্তু কেউ কোনো দিন যার যোগ্য স্বীকৃতি আমাদের কেউ দেয়নি। এইটা আমাদের দুঃখ, যে আমরা তো তোমাদেরই ঘরের ছেলে মেয়ে। সুতরাং আমারও মা আছে, আমারও বাবা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, তার মানে তুমি আমাকে স্বীকৃতি দিচ্ছ না মানে ওদেরও অস্বীকার করছো, এটা তো ঠিক না। আমরা কিসের জন্য রয়েছি আজকে? কেন এখানকার সীমান্তের যারা, বিশেষ করে মহিলারা, তারা বলেছে যে আমাদের BSF-এর এখানে ক্যাম্প করতে হবে, তাহলে আমরা থাকবো না। এটা তো আমাদের একটা গর্বের জায়গা, যে আমরা তাদের মনে, যেটা বারবার বলছিলাম, একটা ভয়ের যে ইয়েটা থাকে, সেইটা আমরা দূর করতে পেরেছি, যে নারা এরা ওই ধরনের কাজ করবে না, নিশ্চিন্ত হয়ে তারা বর্ডারে থাকবে। এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি পাওয়া। এই যে কাশ্মীরে তুমি বলছো, এটা কিন্তু খুব ভালো তোমার হোস্ট, এরা খুব ভালো হোস্ট। আমি যে জায়গাগুলোতে ছিলাম, দে আর দ্য রিমোটেস্ট প্লেসেস, যেমন কুপওয়াড়া,
তারপরে তোমার উরির পার হয়ে যে তোমার যেটা লাস্ট আমাদের পয়েন্ট, যেখানে আমাদের উপরে রোজ রাত্রে ওরা গুলি চালায়, জানি না বেশি অ্যামুনিশন আছে কিনা, ভুলে যাচ্ছি জাস্ট নামটা। ওখানে ইন্সপেকশনে গেছিলাম, হঠাৎ দেখি গুলি চলছে। তো আমার যে ওখানে যে ছিলেন कमांडिंग ऑफिसर, बोलो सर शुरू हो गया। मैंने कोई बात नहीं, चलने दे, गोली तो उन्हीं का ही खराब हो रहा है, हमारा तो नहीं हो रहा है, तो चलने दे, कोई फर्क नहीं पड़ेगा। তো এটা আর যেটা হয়, আমার মনে হয় যে আমি বহুবার ধরে আমার চেষ্টা করেছি একটা জায়গায়, দ্য ওয়েস্টার্ন বর্ডার অ্যান্ড ইস্টার্ন বর্ডার ইজ টু ডিফারেন্ট ডাইমেনশন। এটা আমাদের কিন্তু মানতেই হবে। আমার মনে আছে ইট ওয়াজ, আমি তখন নতুন কমান্ড পেয়েছি আর কি। তো সেই সময় যখন হঠাৎ করে জানা গেল যে মিস্টার চিদাম্বরম আসবেন বর্ডার দেখতে, মিস্টার চিদাম্বরম ওয়াজ মিনিস্টার অফ হোম, উনি আসবেন আর কি। তা আমাকে দায়িত্ব দেওয়া হলো ব্রিফিং দেওয়ার জন্য ওনাকে। মাহাদীপুর বলে একটা বিওপি আছে, যেখানটায় তোমার মানে ল্যান্ড পোর্ট, ওটা উঁচু একটা র্যাম্পার্ট আছে, সেই আগের আমলে যে রাজাদের সময়কার, উঁচু, বেশ উঁচু, এটা অনেকটা করে। তা আমি বললাম যে আই এম দ্য ইয়াংগেস্ট অফিসার অ্যাট দ্য মোমেন্ট, আইজি রয়েছেন, ডিআইজি রয়েছেন, সুতরাং এটা তো তাদের প্রিভিলেজ। তো ওখান থেকে আমি মানে মালদায় গেলাম, মুর্শিদাবাদ থেকে মালদায় গেলাম, যে মহাদেবপুরটা কাছে বলে। তো আমি ডিআইজিকে বললাম যে ইউ আর সিনিয়র টু মি, দেন ইউ টেক। বললো না, আইজি সাহেব বলেছেন যে তুমি করবে। আমার তাহলে আইজি সাহেব আমার কথা বলান। তা আমি উনি হটলাইন ছিল আমাদের, প্রত্যেকটা মানে সেক্টরের সঙ্গে হটলাইন থাকে। তো ওখানে যেয়ে আমি ফোন করার পরে আমি বললাম যে স্যার, আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ ডেপুটেড মি টু মেক এ প্রেজেন্টেশন বিফোর মিস্টার চিদাম্বরম। তো উনি বলছেন যে হ্যাঁ, তো আপনি তো পুরনো বিএসএফের লোক। সবাই পুরনো স্যার, আর প্রেজেন্টেশনের জন্যে, কারণ আমি একটু অনেক অ্যাগ্রিভ ছিলাম যে আমি সবে 4 দিনও হয়নি আমি জয়েন করেছি, আমি বর্ডারই দেখিনি, কেন তো আমার সময় লাগবে। তো যাই হোক, স্যার বললাম চ্যালেঞ্জ, ঠিক আছে। আমরা স্যার দি ওয়ে আই লাইক, আই উইল বি ব্রিফিং হিম লেটার, ইউ ক্যানট অ্যাকিউজ মি। বললো না না, আপনি করুন না। তো ওরা সবাই পরের দিন পৌঁছে গেল, আমি তার 2 দিন আগে পৌঁছে জায়গাগুলো ঠিক করে নিলাম, একটু ঠিয়ে করে। চিদাম্বরম আসলেন, সঙ্গে ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন এক ভদ্র আইএস লেডি অফিসার। আসার পরে আমরা শুরু করলাম দেখি আমার পরে আমি বললাম যে, উনি বললেন যে ইনফিল্ট্রেশন কা ক্যা হ্যায়। ইনফিল্ট্রেশন ইজ এ ডিফারেন্ট থিং, illegal entry is a different thing. There are huge difference between infiltration. তো উনি বললেন যে what is the difference? I explained to him যে বললো I have never, nobody really told me in North Block. তারপরে আমরা করার পরে ওখান থেকে আমি বললাম স্যার ইউ কাম উইথ মি। এখন ওনার সেই ফটোটা আমার কাছে আছে। নেমে ওনাকে একটা নালা গেছে, তার পাশেই মেন পিলারটা একটা, আর এই নালা দিয়ে জল। তো আমি বললাম যে 2টো ইট মাঝখানে রাখা। আমি বললাম স্যার লেটস হ্যাভ এ ফটোগ্রাফ দেয়ার উইথ দি মেন পিলার। আমার যিনি আইজি ছিলেন পরবর্তীকালে, তিনি ডিজি পুলিশ একাডেমি রিটায়ার করেন, শঙ্কর সেন, বলতে ওয়ান অফ দি ফাইনেস্ট জেন্টলম্যান অ্যান্ড এ পুলিশ অফিসার। তো উনি বলে আরে তুমি করছো কি, তুমি ওনাকে ওপরে। স্যার হি উইল বি অফ মাই এজ and I think he looks to be okay. স্যার it will be an experience to have a photograph with you here. উনি ওখানে গেলেন, দেখে বললেন যে স্যার don't move now. Why? স্যার don't move. I used to carry a baton. আমি পিলারের উপর এবার রেখে দিই। স্যার ইউ আর ইন বাংলাদেশ, আপনার একটা পা বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, you brought it maybe here? No sir, nothing to be worried. I have conveyed to them যে we will be attending a VIP coming from Delhi. তো ওইটা করার পরে স্যার why I brought you, not to harass you, just to make you understand a North Block যে East does not get due attention. The silent invasion which started since the 1947 is continuing. The reasons may be different. বলো what is silent invasion?
And I said, you only hear when the full bullets are flying over Western theatre. And silent invasion, which is more dangerous, that is the people are entering in my country without valid documents, and at every time we cannot check them really 100%. তখন আমি দিয়ে এলাম যে ক্যাটেগরি একটা বানিয়েছিলাম, কী টাইপের লোকেরা আমার দেশে আসছে উইদাউট এনি প্রপার ডকুমেন্টস, কী করে আসছে। তো উনি খাওয়ার সময় পরে উই লেফট পরে একটা অ্যাবান্ডন এয়ার স্ট্রিপ আছে মালদায়, ওখানে গিয়ে তো দুটো আমাদের জাহাজ এসেছিলো ইয়ের থেকে, দিল্লি থেকে। তো উনি ওখানে রাস্তায় নাকি যখন উনি আর আমাদের আইজি আর লিয়াজন অফিসার ছিল একজন এসপি র্যাঙ্কের, তো ওখানে নাকি বলেছেন যে I have never seen such a dynamic and straightforward officer in my life, and like Shamir. তো আইজি মাঝখান থেকে, নো স্যার, হি ইজ নট সমীর, হি ইজ মিত্রা। তো এই দুজনের মধ্যে যখন চলছে তখন জেপি সিং ছিল, দ্যাট অফিসার ওয়াজ দ্য লিয়াজন অফিসার উইথ দ্য চিফ হোম মিনিস্টার। উনি বলেন, স্যার, হি ইজ দ্য both of you are correct, but he writes Shamir always. Otherwise he is Shamir Mitra, he is from the first batch. So এই যে জিনিসগুলো I thought that yes, the person who is taking care of the border must know what is our responsibility and how it is difficult. কারণ ওখানে তুমি গুলি চলছে বলে তোমরা ওখানেই সব কিছু দেবে, আর এইখানে এত বড় বর্ডার, সেখানে কি হবে। তো এই ধরনের এটা করে অ্যান্ড তো উনি আমায় খুব প্রশংসা করে গেলেন। 5 মাস পরে তখন ওই খালিস্তান মুভমেন্ট চলছে। I was sent to Punjab with my battalion. তো উনি ছিলেন, এসছে he called me, you are Shamir? I said, I am, sir. I went to a BOP, I still remember, and your briefing. I said, thank you. Why you were here? I said, you praised me, so they thought that this is the right place for me. মানে খালিস্তানি মুভমেন্টের টাইমে আপনি পাঞ্জাবে ছিলেন? হ্যাঁ, খালিস্তানি মুভমেন্ট। আর যে রাত্রে গুলি ফায়ার না হতো, আমি আমার ওখানে যে গার্ডরা থাকতো চারদিকে, ওনার একটু ভালো করে দেখ যে কিছু বদমাশি হতে যাচ্ছে কিনা, গুলি চললে আমরা শিওর যে কিছু হবে না। সেটা এই একটা ইয়ে ছিল, মানে গুলি না চললে তারা কি করছে বোঝা যাচ্ছে, অ্যাপ্রিহেনশন থাকে, সামথিং বিগার অর সামথিং, অন্য কিছু হচ্ছে কিনা সেগুলো ইয়ে করার মতো না। ওখানে কি হয় দেখো, পাঞ্জাবে খালিস্তানে এটা মুভমেন্টটা খুব জোরালো হয়ে উঠেছিল। বাট সামাও যারা আমি ওই জায়গাটা, একটা তো হচ্ছে খেমকরণ বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের আব্দুল হামিদের ইয়েও আছে, অন দি ওয়ে টু অমৃতসর, যে মহাবীর পরমবীর চক্র আব্দুল হামিদ, সেই ইয়েটা। তো ইটস এ ওয়ান্ডারফুল জার্নি, but though very risky, dangerous. But I somehow, I mean, my family, আমি বলবো না suffered, but they miss their father. My wife has to do everything, and I'm here. মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম দাদা, মানে কত ঘটনা যে বাদ থেকে গেল। আপনার এত বছরের অভিজ্ঞতা, কাশ্মীরে 15 বছর পুরোটাই বাদ থেকে গেল। আমরা কিন্তু ফিউচারে কাশ্মীর নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইব। ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ আমি দেবো, আমি তোমাদের যে কাজের জন্য আমাকে ডেকেছিলে, পার্শিয়ালি হলেও কিছুটা অন্তত করতে পেরেছি। না, কাশ্মীরটা বাকি রইল, পরের এপিসোড কাশ্মীর নিয়ে। হ্যাঁ, নো ইস্যু। থ্যাংক ইউ সো মাচ।